স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি ফারহাত তাসলিম। এবার জানাবো খবরের বিস্তারিত। মেঘনা নদী আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এরই মধ্যে ভয়াবহ ভাঙনের মুখে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ, অসংখ্য বসতবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ বহু স্থাপনা। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে বর্ষা মৌসুমে ঘরবাড়ি সহ বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বৃদ্ধা কাঞ্চন যান একসময় স্বামী সন্তান ঘরবাড়ি নিয়ে ছিল সাজানো সংসার, কিন্তু অশান্ত মেঘনা নদী তছনছ করে দিয়েছে তার সুখের সংসার। কয়েক দফা নদী ভাঙনের সাথে যুদ্ধ করে পরিবারটি এখন সর্বশান্ত। কোনো মতে নদীর পাড়েই মাথা গোঁজার ঠাঁই মিললেও নতুন করে ভাঙন শুরু হওয়ায় শেষ ভরসাটুকু হারানোর শঙ্কায় কাঞ্চন যান। বস্তা দেয় হতো লইয়া গিয়া অন কিছু খায় না, গাছ গাছালি বেনাক গাছে গিয়া আমাকে বাড়ি ঘরও গাছে গিয়া অন আমরা এই বেরির পাশে বসে ইয়া খাই। শুধু কাঞ্চন যান নয়, এমন ভিটেমাটি হারিয়ে বেড়িবাঁধ এলাকায় মানবেতর জীবনযাপন করছে শিবপুর ইউনিয়নের অসংখ্য পরিবার। আঙ্গ গাই গিরস্তি করতাম সব ভাঙ্গা যাইতেছে, এরপরে ঘর বাড়ি লেন টানাটানি চলতেছে। পাড়াদার কাঠকুট দেয়া মোটামুটি দ্বারা ব্যবসা করি, যে কোনো সময় আমরা যে অন্য জায়গায় যাবো সেই পরিস্থিতি এখন আমাদের নাই। চলতি বছর গ্রীষ্মের শুরুতেই মেঘনা তীরের ফসলি জমি থেকে শুরু করে বসতবাড়ি তীব্র ভাঙনে বিলীন হচ্ছে। এরই মধ্যে শিবপুরের ভোলাখালের মাছঘাট এলাকার বাঁধ, সড়ক, বসতঘর, মাছের আড়ত, মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান ভাঙনের মুখে পড়েছে। ভাঙন রোধে দ্রুত সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণ ও নদীর তীর সংরক্ষণের দাবি এলাকাবাসীর। অতি শীঘ্রই এটা সিসি ব্লকের মাধ্যমে স্থায়ীভাবে একটা ব্যবস্থা যদি না করে, ভোলার মানুষ পানির ভিতরে বা ইয়াতে অসহায়ের ভিতরে পড়বে। ৬২৬ কোটি টাকা ব্যয়ে ধনিয়া, শিবপুর, মেদুয়া পর্যন্ত ৪ কিলোমিটার দৈর্ঘ্যের স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অনুমোদন পেলে নদী ভাঙন স্থায়ীভাবে রোধ করা সম্ভব হবে বলে আশা পানি উন্নয়ন বোর্ডের। পার্মানেন্ট প্রোটেকশনের জন্য একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে। প্রকল্পটা পাশ হয়ে গেলে পরে আমাদের এখানে ভাঙন পার্মানেন্টলি বন্ধ করা সম্ভব হবে বলে আশা করছি। ভোলায় পানি উন্নয়ন বোর্ডের ৩৫০ কিলোমিটার বাঁধ রয়েছে। এর মধ্যে ৪৯.৬৬ কিলোমিটার বেড়িবাঁধ ও ৬০ কিলোমিটার নদীর তীর সিসি ব্লক দিয়ে সংরক্ষণ করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক। জামালপুরের দেওয়ানগঞ্জে অসময়ে দেখা দিয়েছে যমুনা নদীর ভাঙন। প্রায় ২ মাস ধরে চলা ভাঙনে বিলীন হয়েছে বহু বসতবাড়ি, ফসলি জমি সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ঝুঁকির কারণে ভাঙা হয়েছে চর ডাকাতিয়া পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন। এতে শিক্ষা নিয়ে অনিশ্চয়তায় চরের শিশুরা। আর পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানি ইউনিয়নের চর ডাকাতিয়া পাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয় ২৪ এপ্রিল শেষবারের মতো ক্লাস করে শিক্ষার্থীরা, কারণ ভাঙনের ঝুঁকিতে থাকায় ভেঙে ফেলা হয়েছে এই স্কুল ভবন। আর এতে আবেগতাড়িত হয়ে পড়েন কোমলমতি শিক্ষার্থী সহ স্থানীয়রা। দ্রুত স্কুলের নতুন স্থাপনার দাবি তাদের। নদীর কারণে আমার স্কুলটা ভেঙে যাচ্ছে, আমাদের বন্ধুরা আমরা একত্র হতে পারলাম না। সরকার যেখানে নতুন করে স্কুল তুলে দেবে ওখানে আমরা পড়ব। শুধু চর ডাকাতিয়া পাড়া বিদ্যালয়ই নয়, গেল প্রায় ২ মাস ধরে যমুনা নদীর ৫ কিলোমিটার জুড়ে ভাঙন অব্যাহত। এরই মধ্যে বিলীন হয়েছে অনেক বসত বাড়ি, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠান ও বাজার। ঝুঁকিতে আছে ঈদগাহ মাঠ, কমিউনিটি ক্লিনিক, মাদ্রাসা, সেতুসহ আরও অনেক স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে কিছু জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসছে না। দাবি স্থায়ী বাঁধ নির্মাণের। নদী ভাঙনে আমার বাপ দাদা ভিটা বাড়ি সয় সম্পত্তি সব এই যমুনা নদী নিয়ে নিছে। কালভার্ট আছে এবং একটা কমিউনিটি ক্লিনিক আছে, এটা রক্ষা করে। পানি উন্নয়ন বোর্ড বলছে স্থায়ী বাঁধের জন্য জরিপের কাজ চলছে। ৬৭ মিটার জায়গায় ইতিমধ্যে 2টা প্যাকেজে এমার্জেন্সি বেসিসে জিও ব্যাগ ডাম্পিং করেছি। এমার্জেন্সি প্রতিরক্ষামূলক কাজের জন্য একটা রিপোর্ট দিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। সেখান থেকে নির্দেশনা পেলে এই ৩০০ মিটার জায়গা প্রোটেকশনে আমরা ব্যবস্থা নিব। দ্রুত সময়ের মধ্যে ভেঙে ফেলা স্কুলটি পুনর্নির্মাণ এবং নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ হবে, এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। ডিবিসি নিউজ ডেস্ক। ইলিশ প্রজনন বাড়াতে ২ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাতে আবারও ইলিশ ধরতে নদীতে নামছেন জেলেরা। আর তাই জাল আর নৌকা মেরামতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় কাটাচ্ছে লাখ লাখ জেলের। মৎস্য বিভাগের আশা, অভিযান সফল হওয়ায় আগামীতে বাড়বে ইলিশের উৎপাদন।
ইলিশের উৎপাদন বাড়াতে দেশের 5টি অভয় আশ্রমে শেষ হচ্ছে 2 মাসের নিষেধাজ্ঞা কার্যক্রম। তাই নিষেধাজ্ঞা শেষ হওয়ার আগ মুহূর্তে মহাব্যস্ত জেলেরা। দিনরাত এক করে জাল নৌকা মেরামতের কাজ চলছে। নদীতে মাছ ধরে ঋণের টাকা শোধ করে আর্থিক সচ্ছলতা আসবে এ আশায় বুক বেঁধেছেন জেলেরা। নদীতে যদি আল্লাহ 2টা মাছ আসে পাওয়ার আশা ভরসা আছে, তাহলে আমরা 2টা-4টা ভাত ডাল ভাত খাইয়া বাঁচতে পারবো। নদীর যেমন খুব ভালো লাগতেছে, নদীতে মাছ টাছ যদি হয়, আল্লাহ যদি মাছ টাছ দেয় তো মাছ টাছ ধরে মনে করেন মাছের দেনা ফানা এগিয়ে হোধ করতে পারুম। নিষেধাজ্ঞার সময় অভয় আশ্রমের জাটকা বা ইলিশ ধরা ছাড়াও এগুলো বিক্রি, মজুত ও পরিবহনও নিষিদ্ধ ছিল। কর্মহীন সময়ে জেলেদের সংসার চালাতে পড়তে হয়েছে বিপাকে। 12 মাস যদি পুলিশের জ্বালাতন তো আঙ্গ ভোগ লাগে, তাহলে আমরা জেলেরা আছেন মহাবিপদে। হাজার হাজার টাকার কিস্তি উড়িয়া নাজল করে পুলিশ লিয়ে যায়। কোনো জেলে কাটার চাল নাই, কিছু নাই, আমরা অসহায়ের মতন হয়ে রয়েছি। এবছর অভয় আশ্রম সফল হওয়ায় আগামীতে ইলিশের উৎপাদন আরও বাড়বে বলে আশাবাদী মৎস্য কর্মকর্তা। সার্বিকভাবে এবারের অভিযান আমাদের ভালোভাবে শেষ হচ্ছে এবং এরই ধারাবাহিকতায় আমরা যেটা মনে করছি যে আগামীতে ইলিশের উৎপাদন বৃদ্ধি পাবে। এই 2 মাসের যে অভয় আশ্রমে যে আমরা যে কার্যক্রম চালিয়েছি, এটা প্রথম অবস্থায় যে প্রচার প্রচারণা করেছিলাম, এবার কিন্তু মেঘনার জেলেরা, ভোলার জেলেরা আমাদের ব্যাপকভাবে সহযোগিতা করেছে। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে 2006 সাল থেকে মার্চ এপ্রিল 2 মাস পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। অর্ঘমিত্রা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ভারী বৃষ্টিপাতের শঙ্কা কাটিয়ে সুনামগঞ্জের হাওর জুড়ে চলছে ধান কাটার ধুম। সূর্য ওঠার সাথে সাথে পরিবার পরিজন ও দিনমজুর নিয়ে সোনালী ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষক। মে মাসের মাঝামাঝিতে জেলার সকল হাওরের জমির ধান কাটা শেষ হবে বলে আশা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সুনামগঞ্জের হাওর জোরে কেবলই হলুদ ধানের ঝিলিক। জেলার 12টি উপজেলার 137টি হাওরে উৎসবের আমেজে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। 6 বিঘা জমিতে হাইব্রিড জাতের ধান চাষ করেছেন কৃষক সমীর উদ্দিন। প্রতি বিঘায় 20 মণ ধান হয়েছে। ধান কেটে গোলায় তুলতে চলছে ব্যস্ততা। 6 বিঘা জমি আমিও করছি, আল্লাহ দিলে আমরা ফসল খুবই ভালো হয়েছে, কেয়ার প্রতি 20 মণ হইতেছে। শুধু সমীর উদ্দিন নয়, হাওরের অন্যান্য কৃষক পরিবারের সদস্যদের মুখেও খুশির ঝিলিক। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলন পেয়েছেন তারা। আমরা মোটামুটি এবার ফসল ভালো হয়েছে, ধান ভাগছে, এবছর নিশ্চিন্তা, ফসল বাম্পার। বিশাল এই কর্মযজ্ঞে 3 লাখ শ্রমিকের পাশাপাশি 770টি মেশিনে কাটা হচ্ছে ধান। খলায় চলছে কাটা ধানের মাড়াই, সেখানে ত্রিপালে ধান শুকানো হচ্ছে। পাশে কাটা ধানের খড়ও শুকানো হচ্ছে, যা বর্ষায় গবাদি পশুর খাদ্য হিসেবে সংরক্ষণ করেন কৃষক। সরকারিভাবে হারভেস্টার মেশিনে ধান কাটতে প্রতি বিঘায় সর্বোচ্চ 1800 টাকা নির্ধারণ করলেও অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ রয়েছে মেশিন মালিকদের বিরুদ্ধে। ফলন মোটামুটি ভালো হয়েছে বছর, মেশিনে কাটতেছে মোটামুটি হাইস্ট রেটে কাটতেছে, এই জন্য কৃষকের কিছু লস হইতেছে। মে মাসের মাঝামাঝিতে শতভাগ ধান কাটা শেষ হবে। অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। 2200-2500 টাকা কেউ কেউ নিচ্ছে কৃষি অফিস থেকে অথবা কৃষকের কাছ থেকে যদি আমরা শুনতে পাই বা জানতে পাই, তাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার মতো প্রভিশন আছে। আমরা আশা করছি মে মাসের 5 তারিখে হাওড় এলাকার ধান সম্পূর্ণ কর্তন হয়ে যাবে এবং মে মাসের 15 তারিখের মধ্যে সুনামগঞ্জ জেলার হাওড় এবং নন হাওড় সব ধান কর্তন হবে ইনশাল্লাহ। সুনামগঞ্জে চলতি বছর 2,23,502 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। উৎপাদিত হবে প্রায় 14 লাখ টন ধান। ডিবিসি নিউজ ডেস্ক। গোপালগঞ্জে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধান সহ ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। এতে পাটের আগা ভেঙে যাওয়া ও ধান জমিতে হেলে পড়ায় ক্ষতির আশঙ্কায় রয়েছেন কৃষকরা। সোমবার সকাল থেকে দিনভর মাঝারি বৃষ্টিপাত হতে শুরু করে, তবে বিকাল 4:30টায় জেলার মুকসুদপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ের সাথে কয়েকটি স্থানে শিলাবৃষ্টি হয়। মাত্র 5 মিনিটের ঝড় ও শিলাবৃষ্টিতে পাটের আগা ভেঙে যাওয়ায় ও বোরো ধান জমিতে হেলে পড়ায় ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এসব পাটের পরিচর্যা ও মাঠ থেকে ধান দ্রুত কেটে নিতে পারলে ক্ষতির পরিমাণ কমানো সম্ভব। কাটা ধান সব জমিতে রয়েছে, ভিজে গেছে, না নেওয়ার মতন অবস্থা। ঠিক আছে,
আর কিছুদিন থাকলে হয়তো গেজায় যাবে ধান। মাড়াই ধান ভিজে গেছে, তারপরে ধান কিছু ঝরে গেছে জমিতে, ধান শুয়ে পড়েছে, তাতে ছয় আনা ক্ষয়ক্ষতি হয়েছে। বাতাসে যে ধানটা হেলে পড়েছে বেশিরভাগ ধানই পরিপক্ক ধান। এই ধানগুলো কৃষক দ্রুততার সাথে কেটে ঘরে তুলতে পারলে এতে ফলনের কোনো ব্যাঘাত ঘটবে না। খুলনাকে বিশ্বের 5টি স্বাস্থ্যকর নগরীর একটিতে পরিণত করতে চলছে কার্যক্রম। নগরবাসীর জন্য সুস্থ ও স্বাস্থ্যকর নগরীতে পরিণত করতে এই প্রকল্প নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2028 সালের মধ্যে খুলনা বিশ্বের রোল মডেল হিসেবে পরিণত হবে বলে আশাবাদ জানিয়েছেন নগরবিদ ও প্রকল্প সংশ্লিষ্টরা। নগরীর তালতলা হাসপাতালের ঠিক পেছনের পুকুরটি ছিল এমন ময়লা আবর্জনার ভাগাড়। বছরের পর বছর এই পুকুর অস্বাস্থ্যকর করেছে হাসপাতালের পরিবেশ আর রোগীর স্বাস্থ্য। পরিচ্ছন্নতার কারণে অবশেষে প্রাণ ফিরে পেয়েছে পুকুর। এমন আরও অনেক কাজ শেষ করে খুলনা নগরীকে করা হবে স্বাস্থ্যকর নগরী, এমন পরিকল্পনা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। 2019 সালে বিশ্বের 5টি স্বাস্থ্যকর নগরী তৈরির উদ্যোগ গ্রহণ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্বের 5টি দেশের 5টি শহরের তালিকায় দক্ষিণ এশিয়ার মধ্যে নির্ধারণ করা হয় বাংলাদেশের খুলনা মহানগরীকে। এরই ধারাবাহিকতায় প্রকল্পের অংশ হিসেবে নাগরিক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সচেতনতা সৃষ্টিতে কাজ শুরু হয়েছে 2021 সালে, যা শেষ হওয়ার কথা রয়েছে 2028 সালে। খুলনা মহানগরীকে স্বাস্থ্য নগরী হিসেবে গড়ে তুলতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সিটি কর্পোরেশনের উদ্যোগে পার্কে জিম স্থাপন, পরিবেশ দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা, যানজট মুক্ত নগরী গড়ে তোলা, হাঁটার জন্য ওয়াকওয়ে তৈরির মতো নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্লাস্টিকে যে আসলে আমাদের দূষণটা হয়, প্লাস্টিক বর্জন করার জন্য বাচ্চাদেরকে উৎসাহ করা হয়েছে। যে রোগে আক্রান্ত হলে আমরা যে ট্রিটমেন্টটা করতে হবে, কার কাছে যেতে হবে, তারও একটা ডাটাবেস তৈরি করতে হবে। এই ইনফরমেশন সেটা এটা নিয়ে আমরা কাজ করছি। এদিকে নগরীর এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রাও। আমি খুব খুশি, আমি এই এলাকার, সেই জন্য আমি মনে করি এই ওয়ার্ডে একটা পাইলটিং হওয়াতে আমরা কিছু ভালো কাজ নিদর্শন রাখতে পারবো। হেলদি খুলনা সিটি ইনিশিয়েটিভ এটি আমাদের খুলনা নগরের জন্য, খুলনা নগরবাসীর জন্য অনেক ভালো একটি প্রকল্প। বাংলাদেশের খুলনা ছাড়াও অন্য 4 শহরের মধ্যে রয়েছে কলম্বিয়ার বোগোটা, ক্যামেরুনের ডুয়ালো, মেক্সিকো, তিউনিসিয়ার তিউনিসকে বিশ্বের স্বাস্থ্যকর শহরে পরিণত করার উদ্যোগ নিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।